হাজার ছেলে মেয়ে এক রাতে বেকার হয়ে গেল। তাদের অনেকের বাবা মাই হয়তো ভাবতেন যে আমার ছেলে মেয়ে এত ভাবার কি দরকার, ও তো চাকরি পেয়ে গেছে, ও তো ভালোই আছে। কিন্তু একটা পচন যখন ধরে একটা সমাজে, তার শুরু একটা জায়গা দিয়ে হয়, কিন্তু গ্রোথটা ক্যান্সারের মতো, এটা ধীরে ধীরে গোটা সমাজটাকে বসিয়ে ফেলে। তাই আজকে এখান থেকে যে মুখ ফিরিয়ে আছে, কাল যখন সে পথে বসবে তখন সে ভাববে যে আমি আমার সামনে অনেকবার ভোট দেওয়ার সুযোগ এসেছিল, অনেক লোকসভা নির্বাচন, অনেক বিধানসভা নির্বাচন, মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ পার করেছি। আমি ভোটটা দেওয়ার আগে করে আমি তো এত ভালো করে ভাবিনি কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না। যদি ভাবতাম তাহলে হয়তো আজকে পশ্চিমবঙ্গের বুকে এই চিত্র দেখতে হতো না, 26,000 ছেলে মেয়েকে রাস্তায় বসতে হতো না, এবং একই সঙ্গে দীর্ঘদিন ধরে ছেলে মেয়েগুলো রাস্তায় আন্দোলন করতে চাকরির জন্য, তাদেরও এতদিন রাস্তায় থাকতে হতো না। আজকে এরাদের উপর হয়েছে, কালকে আরেক জায়গায় হবে। দিল্লিতে কৃষকরা আন্দোলন করেছে, আপনারা জানেন, সারের দাম, বীজের দাম, তাদের প্রাপ্য টাকা তারা তো পায় না, পায় তো নাই। সারের দাম, বীজের দাম বাড়ছে, তারপর এমন এমন আইন হলো যে তারা বাধ্য হলো দিনের পর দিন, রাতের পর রাত দিল্লি রাস্তা অবরোধ করে রাখে। এবং দেখুন, এই অবরোধ করে সরকারকে যে মাটিতে নামিয়ে আনা যায়, তাকে যে কথা শুনতে বাধ্য করা যায়, সেটা প্রমাণ হয়েছে, তারা প্রমাণ করে দিয়েছে। এটা করতে পেরেছে একটাই কারণে, ওই আন্দোলনটা করার সময় কেউ দল, ধর্ম, মত, জাতি, সম্প্রদায় আলাদা করে ভাবেনি। আর দিল্লির সরকার চায় এই ইউনিটি যাতে না হয়, তাই তারা জাতি দিয়ে ভাগ করতে চায়, সম্প্রদায় দিয়ে ভাগ করতে চায়, দল দিয়ে ভাগ করতে চায়, ধর্ম দিয়ে ভাগ করতে চায়, বর্ণ দিয়ে ভাগ করতে চায়। দিল্লির বুকে কৃষক আন্দোলন ফেল করতো যদি এই জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় ভেবে মানুষ আন্দোলন করত। তাই আজকের যে লড়াইটা, তার প্রত্যেক মুহূর্তে আমাদের রাজনৈতিক মঞ্চ থেকে কখন আল্লাহর নাম, কখন ঈশ্বরের নাম, নানা ভগবানের নাম নিয়ে বক্তৃতা শুরু করেন। আমাদের বোঝা উচিত কেন এটা করেন। অনেকে ভাবেন আমি হিন্দু, আমার ঈশ্বরের নাম বলছে ভালোই তো, হিন্দু তো আমিও, কিন্তু আমি যে হিন্দু, আমার ধর্ম কি, এটা কোনো বিজেপি বা তৃণমূল আমাকে চেনাই। আমার মা, আমার ঠাকুর, আমার ছোট থেকে বড় হওয়ার মধ্যে আমি চিনেছি, আপনারাও চিনেছেন। তাহলে হঠাৎ করে আমি রাজনৈতিক মঞ্চে আমার নেতা নেত্রীর কাছে এত ঠাকুর দেবতার নাম কেন শুনতে যাব বলতে পারেন? এই কারণ একটাই, কারণ যে প্রশ্নগুলো করলে ওরা অস্বস্তির মধ্যে পড়বে, যে প্রশ্নগুলোর উত্তর ওদের কাছে নেই। আমি কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশের জেলা, গ্রাম ঘুরছি। যদি কেউ ইউটিউবে ভিডিও পান আপনি দেখবেন, আমি সমস্ত গ্রামে মহিলাদের, পুরুষদের একটা প্রশ্ন করেছি যে আপনারা তো কেরোসিন তেল ব্যবহার করেন? 100 জনের মধ্যে 98% লোক বলেছেন না। আমি বলেছি কেন? কেউ বলেছেন পাওয়া যায় না, কেউ বলেছেন দাম অনেক বেশি। আমি বলেছি কত দাম? বলেছেন 100 টাকার উপর। অথচ 2014 সালে কেরোসিন তেলের দাম 25-30 টাকার মধ্যে ছিল। এক্স্যাক্টলি জানি না, ফিগারটা ওর কাছাকাছি ছিল। আমি গ্রামের প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করেছি 10 বছরে আপনাদের রোজগার কতটা বেড়েছে যে তেলের দামটা এতটা বাড়লো? আমি গ্রামের প্রত্যেককে জিজ্ঞেস করেছি যে আপনারা গ্যাস ব্যবহার করেন? সবাই বলেছে হ্যাঁ। আমি জিজ্ঞেস করেছি কত দামে কেনেন? 1000 টাকা, আর 850, এখন ভোটের মুখে 850। তাই ওদের জিজ্ঞেস করেছি ওনাদের যে আপনারা বলুন 2014 আপনারা কত টাকা দামে গ্যাস কিনতেন? কেউ বলল 400, 450। তবে জিজ্ঞেস করেছি আপনাদের রোজগার এই 10 বছরে ডাবল হয়েছে? কারো হয়েছে? গ্যাসের দামে ডাবল হলো? ওরা বললেন না। আমি বললাম এই গ্রাম ঘুরতে গিয়ে গোটা সমস্ত গ্রামের দিকে দেখছে দুটো করে রান্না, গরিব মানুষের দুটো রান্নাঘর, একটা বাইরে কাঠের জালে রান্না হয়, একটা ভেতরে।
কারণ সারা বছর গ্যাস সিলিন্ডার কেনার মতো পয়সা নেই, তাই সারা বছরই কাঠের জালে রান্না হয়। যখন বর্ষা হয়, বৃষ্টি পড়ে, জল পড়ে, তখন গ্যাসে রান্না হয় ভেতরে। অথচ প্রধানমন্ত্রী বলছেন তিনি নাকি ফ্রিতে গ্যাস দিয়েছেন আমাদের মহিলাদের। এই প্রশ্নগুলো যাতে না ওঠে, তাই মঞ্চে নানা রকম ঠাকুর দেবতা ভগবান তাদের স্মরণ করে তাদের নাম দিয়ে বক্তব্য শুরু হয়। আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনারা এটা চান তাহলে আগামী দিনে এটাই চলবে। রাজনৈতিক নেতারা নানা নামাবলী গায়ে পড়ে, গায়ে ছড়িয়ে আপনাদের এইভাবেই বোকা বানাবে। আপনাদের রোজগার বাড়বে না, গ্যাসের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, মানুষের মজুরি কমবে, সরকারি চাকরি চলে যাবে। একটা বড় অংশের ছেলে মেয়ে আমাদের এখন বেসরকারি চাকরি করে, অনেকে ভালো মাইনে পায়, কিন্তু তাদের জানা উচিত যেদিন গভর্নমেন্ট সেক্টর গুলো বন্ধ হয়ে যাবে, আজকে যারা বেসরকারি কোম্পানিতে ভালো টাকা মাইনে পান তারা কেউ ভালো টাকা মাইনে পাবেন না। এখনো পান এই কারণে প্রাইভেট কোম্পানিগুলো জানে বেশি টাকা না দিলে ভালো ভালো ছেলেগুলো গভর্নমেন্ট সেক্টরে চলে যাবে, তাই ভালো টাকা মাইনে দিয়ে তাদের ওখানে চাকরি দেওয়ার অফার করে। যেদিন গভর্নমেন্ট সেক্টর থাকবে না, যেদিন সরকারি চাকরি উঠে যাবে, যেদিন একটা পোস্টের জন্য যখন কয়েক হাজার লোক লাইনে দাঁড়িয়ে থাকবে, ওই কোম্পানি থেকে ওই ছেলে মেয়েগুলোকে বলা হবে যে কালকে 100 টাকা পেলে তাকে বলা হবে 50 টাকা দেবো, তুমি কি ভাই করবে? না হলে তোমার পেছনে প্রচুর লোক আছে, না করলে ছেড়ে দাও। অথবা বলবে আজকে 12 ঘন্টা কাজ করছো, কালকে 16 ঘন্টা, তারপর 18 ঘন্টা, না পোষালে ছেড়ে দাও। আজকে যেটা আমরা ভাবছি আমার তো ভালো ফ্ল্যাট আছে, আমি সুন্দর দিব্যি আছি, এই 26 সালের ছেলে মেয়ের কথা ভাবুন। এরা দুদিন আগে, কয়েকদিন আগে ভাবেনি, ওরা ক মাস আগে ভাবেনি, ওরা ক বছর আগে ওরা ভাবেনি যে ওদের পরিণতিটা হতে পারে। ওদের অনেকে বিয়ে করেছে, সংসার করেছে, লোন নিয়ে বাড়ি কিনেছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের এই পশ্চিমবঙ্গের সরকার এমন একটা পদ্ধতি আবিষ্কার করলেন চাকরির পরীক্ষার, এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে সরকারি চাকরিও চলে যায়। ছোটবেলায় বাবা মার কাছে শুনতাম তারা মেয়ের বিয়ের জন্য সরকারি পাত্র খোঁজে, সরকারি চাকরি করা ছেলে খোঁজে, মাইনা কম হলে চাকরির নিরাপত্তা আছে। এই তৃণমূল কংগ্রেস সেটা ভুল প্রমাণ করে ছাড়লো। শুধু প্রশ্ন করতে যারা আজকে বারবার এই কোর্টের কথা বলছেন, আইনজীবীদের কথা বলছেন, বিরোধীদের কথা বলছেন, প্রশ্ন তো একটাই, পরীক্ষাটা কোর্ট নেয়নি, পরীক্ষাটা বিরোধীরা নেয়নি, পরীক্ষা কোনো আইনজীবী নেয়নি, পরীক্ষা নিয়েছেন আপনারা। কি পদ্ধতিতে পরীক্ষা নিলেন যাদের 30 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল? কি পদ্ধতিতে পরীক্ষা নিলেন যাদের ছেলেমেয়েরা কোর্টে এসে দাবি করলো আমরা যোগ্য, আমাদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে? কি পদ্ধতিতে পরীক্ষা নিলেন যারা চাকরি পেল, সেই চাকরি পাওয়ার মধ্যে কারা অযোগ্য কারা যোগ্য আলাদা করে গেল না? কি পদ্ধতিতে আপনারা পরীক্ষা নিলেন যেখানে কোর্ট বাধ্য হলো গোটা প্যানেলটা বাতিল করতে? কি পদ্ধতি ছিল? কে আবিষ্কার করেছিল? সিপিএম না, বিজেপি না, তৃণমূল না, কংগ্রেস না, কে কার মাথা দিয়ে বেরিয়েছিল? আপনাদের মাথা দিয়ে বেরিয়েছিল। তো আপনার মাথা দিয়ে যে পরিকল্পনা বেরোয়, সেই পরিকল্পনায় 26,000 ছেলে সরকারি চাকরি একদিনে চাকরি করে ছেলে একদিনে বেকার হয়ে যায়। যে আগামী দিনে দিল্লিতে গেলে আপনার মাথা দিয়ে কি পরিকল্পনা বেরোবে, কত লক্ষ ছেলেরা বেকার হয়ে যাবে, সেটা ভেবে ভয় পাচ্ছি আমরা। আমি এটা ভাবতে বলছি, এটা কোনো দলের কথা নয়, কোনো ধর্মের কথা নয়। কারণ যে ছেলেমেয়েগুলোর চাকরি চলে গেল, যারা লড়াই করছে, আমরা যাদের পাশে দাঁড়াতে দাঁড়িয়েছি, আমরা চাই যে সেই রায় পুনর্বিবেচন হোক, যোগ্যরা চাকরি পাক, এটা আমাদের দাবি। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি সেই ছেলে মেয়েগুলোর মধ্যে সব দলের ছেলে মেয়ে আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, বিজেপি আছে, তৃণমূল আছে, সবাই আছে। পেটের কোনো খিদে হয় না। এই নির্বাচনটা আমাদের কাছে এই জন্য গুরুত্বপূর্ণ, কাকে আমরা ভোটটা দেব। আমরা কথায় কথায় বলি হেভিওয়েট, কিসের হেভিওয়েট? হেভিওয়েটটা হয় কিসে? শিক্ষা দিয়ে, ভদ্রতা দিয়ে, সভ্যতা দিয়ে, সততা দিয়ে, নাকি গুলি দিয়ে, বন্দুক দিয়ে, বোমা দিয়ে, টাকা দিয়ে? কি দিয়ে হেভিওয়েট হয় এটা ভাবতে হবে। হেভিওয়েটের সংজ্ঞাটা পাল্টাতে হবে আজকে। হেভিওয়েট কারা, সমাজে কারা ইম্পর্টেন্ট?
একজন শিক্ষক ইম্পর্টেন্ট না একজন চুরি করার নেতা ইম্পর্টেন্ট? কে সমাজে ইম্পর্টেন্ট? সেটা আপনাদের ভাবতে হবে। যদি না ভাবি, যদি আপনি ভাবতে না চান, আপনার সিদ্ধান্ত। আমি ভাবতে চাই বলে আমি এমন একটা সময়ে যাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমি মনে করি যা চলছে, যেখানে দেশ দাঁড়িয়ে আছে, যেখানে রাজ্য দাঁড়িয়ে আছে, এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে রাতারাতি করে কিছু পাল্টে যাবে, রাতারাতি স্বপ্ন পূরণ হবে না। কিন্তু যেখানে আছি তার থেকে ভালো থাকতে গেলে এই মানুষগুলোর পাশে